দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আপনাদেরকে বলতেই চাই, যারা আমাদের আগের পর্বও দেখেছেন তারা নিঃসন্দেহে জানেন যে আমরা একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের আজকের পর্ব শুরু করার সময় আপনাদেরকে আমরা 10টা প্রশ্ন দিয়ে রাখবো এবং সেই প্রশ্নের উত্তর আপনারা আপনাদের এলাকায় যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে মিলিয়ে দেখবেন এবং মিলিয়ে দেখলেই হয়তো আপনি আপনার জনপ্রতিনিধি পেয়ে যাবেন। অর্থাৎ যিনি জনপ্রতিনিধি হবেন তিনি আগে জনগণ কিনা এবং তিনি সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক যে জনগণ, সেই মালিকের একটি অংশ নিজেকে মনে করেন কিনা এবং অন্যান্য মালিকের জন্য যে কল্যাণ সেই ভাবনাটা ভাবেন কিনা, সেই জায়গায় মূলত মেলাবার চেষ্টাটা আপনারাও করবেন। আমিও আজকে এই প্রশ্ন পেয়ে গিয়েছি ব্যারিস্টার রবিনের কাছ থেকে। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনেও সেটা বলবো। আমি তো মিলাতে বসে যাবই। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের পর্বটা কী নিয়ে। আজকের পর্বটা হচ্ছে, আমরা দেখি যে কোনো নির্বাচনের আগে, যদিও সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের কিছু মনোনীত প্রার্থী দিয়ে থাকেন। তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এবং পরবর্তীতে আসলে তাদেরকেই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত করি। কিন্তু রাজনৈতিক সংগঠন যাদেরকে প্রথমে পাঠাচ্ছেন, মনোনীত করছেন, তারা কি আসলে আমাদের উপযোগী কিনা সেই জনপ্রতিনিধি হবার মতো, সেটা কি রাজনৈতিক দলগুলো ভাবছে? যদি না ভাবেন, সেখানেও তো আমাদেরকে প্রশ্ন তুলতেই হবে, কারণ তাদেরও ভাবতে হবে তারা কাদেরকে পাঠাচ্ছেন। আর যদি পাঠান আর আমরা যদি তাদেরকে সেটা মনেই না করি যে না, তারা আমাদের জনপ্রতিনিধি হবার যোগ্য নয়, তাহলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে বড় প্রশ্ন তো উঠবেই। সেই আয়োজনটাই আজকে আমরা সাজিয়েছি। প্রতিদিনকার মতো আমি ফেরদৌসা আহমেদ থাকছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যারিস্টার রবিনের ব্যাখ্যাটা। ব্যারিস্টার রবিন তো নিঃসন্দেহে রয়েছেন আমাদের সাথে। দর্শক, আজকে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদ আলী। আপনাদের আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এবং সেই জায়গায় দর্শক, আমরা তো আজকে দিনের যে ব্যাখ্যা, যে প্রশ্নগুলো আমরা করেছি যে রাজনৈতিক সংগঠনের ব্যাপারে, নিঃসন্দেহে শুনবো ব্যারিস্টার রবিনের কাছ থেকে। আর নানান ধরনের মন্তব্য আমরা অতিথি যিনি রয়েছেন রাশেদ আলী তার কাছ থেকেও শুনবো। কিন্তু আপনাদের যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম যে 10টি প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব, প্রশ্নগুলো অবশ্যই ব্যারিস্টার রবিনের কাছ থেকে পাওয়া। আপনার এলাকায় যিনি জনপ্রতিনিধি হবার জন্য আসবে, ভোট চাইতে আসবে, তাকে এই 10টি প্রশ্ন আপনি করুন, উত্তরটা মিলান এবং সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি পেয়ে যাবেন, এমনটা আমরা প্রত্যাশা করছি। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, যিনি আপনার এলাকায় জনপ্রতিনিধি, তার কাছে প্রথম প্রশ্নটাই আপনারা করতে পারেন যে তিনি কি সৎ এবং ত্যাগী ব্যক্তি। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি কি কল্যাণ রাষ্ট্র চান? কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে পারবেন কি? ভূমিকা রাখতে চান, ভালো কথা, কিন্তু সেই কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে তার যে ভূমিকা রাখবার জন্য যে প্রস্তুতি থাকা দরকার, সেই প্রস্তুতি রয়েছে কি? যদি এই প্রস্তুতির জায়গাটাও তার উত্তর হ্যাঁ হয়, তাহলে তার কাছে চতুর্থ প্রশ্নে চলে যান। প্রস্তুতি তিনি নিয়েছেন, কিন্তু প্রস্তুতিটা আসলে কোথায় নিয়েছেন? তিনি কি এই কল্যাণটা ভাবছেন ব্যক্তির, গোষ্ঠীর, নাকি জনগণের? যদি জনগণের কল্যাণ ভেবে থাকেন, তাহলে তাকে এর পরের প্রশ্নটা করে ফেলুন। এবং সেই 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, নির্বাচনী প্রচারণায় তিনি যে ব্যানার পোস্টার সেটে দিচ্ছেন, অর্থাৎ যে ব্যানার পোস্টারগুলো দেখে আমরা তার নাম, তার প্রতীক সম্পর্কে অবগত হব, সেই পোস্টার ব্যানারের জন্য বিজ্ঞাপনের যে কর দিতে হয় সেটা তিনি দিচ্ছেন কি? তারপরে তার কাছে আপনি কিন্তু এটা জানতে চাইতেই পারেন, যখন তিনি নির্বাচনী প্রচারণায় আপনার কাছে আসলো, ভোট চাইল, আপনি তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আপনার আয় ব্যয়ের হিসেবটা সরাসরি আমাকে দিবেন কি, কারণ আমি তো জনগণ, আমার কাছে আয় ব্যয়ের হিসাব আপনাকে দিতে হবে। অন্য কোথায় কি আপনি দিলেন তার থেকে বড় কথা, একজন একেবারে ভোট যিনি দেন, ভোটার, সেই ভোটার, এবং তিনি তো জনগণ আসলে দিন শেষে, সেই ভোটারের কাছে তিনি আয় ব্যয়ের হিসাবটা দিবেন কিনা মিলিয়ে নিন। যদি না দিতে চায়, সেখানে প্রশ্ন তুলুন। তারপরে আপনি তার কাছে প্রশ্ন রাখতে পারেন, জনগণকে নির্যাতন করার জন্য কিংবা অশুভ শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো রয়েছে তার সাথে তিনি আর কি কি আইন যুক্ত করবেন। যদি তিনি এর উত্তরে কখনো বলেন যে না, আমি জনগণকে নির্যাতন করতে কোনো আইন করব না, তার উত্তর যদি না হয়, তাহলে তার কাছে জানতে চান, আপনি জানেন কি জনগণকে কোন কোন আইনের মাধ্যমে নির্যাতন করা হয়? যদি তিনি সেই উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকেও ভাবতে হবে আইন প্রণেতা হিসাবে আপনি কাকে পাঠাবেন সংসদে, কারণ তিনি তো এখন যে প্রচলিত আইনগুলো রয়েছে যেগুলো দ্বারা জনগণ নির্যাতিত হচ্ছে সেগুলো সম্পর্কেই অবগত না, তাহলে তিনি জনগণের কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবেন কি করে? তারপরে আপনারা তার কাছে প্রশ্ন করতে পারেন যে আমাদের দেশে দুর্নীতি প্রতিকারে আইন রয়েছে,
কিন্তু দুর্নীতি প্রতিরোধে কি আইন রয়েছে? আর যদি না থেকে থাকে তাহলে সেই ব্যাপারে তিনি কতটা ভাবছেন? সবশেষ 10 নম্বর প্রশ্নটি তার কাছে করুন যে আমরা দেখে এসেছি বিগত সময়ে যে আইন মন্ত্রণালয় থেকে সাধারণত আইনগুলো প্রস্তুত করে দেওয়া হয়, সেই ড্রাফট যখন সংসদে আসে শুধু আমরা চাপড় দিয়ে দেখেছি আইন প্রণেতারা হ্যাঁ বলে যান, হ্যাঁ জয়যুক্ত হয়েছে দিয়েই ওই আইন পাশ হয়ে যায়। প্রশ্ন তুলুন যে আইন মন্ত্রণালয় বানিয়ে দিচ্ছে, সেই আইন কি আপনি বানাতে পারেন না জনগণের কথা চিন্তা করে? সেই আইন বানানোতে আপনার ভূমিকা কী? প্রতিনিধিকে প্রশ্ন করুন, উত্তরগুলো মিলিয়ে নিন এবং সেই জায়গা থেকেই সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করুন। তাহলেই হয়তো আমরা সামনে যেতে পারবো। আমরা আজকের আয়োজনে, আজকের আলোচনা, আজকের ব্যাখ্যা শুনবো। প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। ব্যারিস্টার রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার ব্যাখ্যা শোনার জন্য আমি যেমন মুখিয়ে থাকি, নিঃসন্দেহে আমার দর্শকরা মুখিয়ে থাকে। একদম প্রথমেই যাই যে রাজনৈতিক সংগঠন কি, এদের কাজ কি আসলে? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক সংগঠন, জি, সংগঠনের একটা আবেদনিক অর্থ আমরা সবাই জানি যে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সমাজেরই কিছু মানুষ যখন একত্রিত হয় তাকেই সংগঠন বলে। রাজনৈতিক সংগঠনটা হচ্ছে একেবারেই রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে বা জনগণের কল্যাণে আত্মনিয়োগ, যারা ডেডিকেটেড অলরেডি, এটা কিন্তু সেলফ ডেডিকেটেড থাকে, যে সদস্যগুলো তারা ডেডিকেটেড, ডিক্লেয়ার্ড, এটা সারা দুনিয়াতে আছে, তারা যখন একত্রিত হয়, তারা যখন কোনো দল গঠন করে, সেটাকে বলা হয় রাজনৈতিক দল। এবং প্রত্যেকটা সদস্য কিন্তু ত্যাগী হবে, স্যাক্রিফাইসড। কার জন্য? রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। এখানে অন্য কোনো ছাড় নাই। রাজনৈতিক দলের সদস্য হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সে কমপ্লিটলি তার লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছে জনগণের জন্য। আমরা যতগুলো উদাহরণ পাই যে যারা এরকম জনগণের কল্যাণে আত্মনিয়োগ করেছেন, তারা কিন্তু কখনো ভোগবিলাসী ছিলেন না। তাদের মধ্যে কোনো ছলছাতুরি ছিল না, মিথ্যা প্রতিশ্রুতি ছিল না, অতিরিক্ত অন্যায়ভাবে কোনো কিছু আহরণের কোনো প্রশ্নই আসে না, কারণ তাহলে তো সে রাজনৈতিক দলের সদস্য না। রাজনৈতিক দলের সদস্য হওয়ার পূর্ব শর্তই যদি হয়ে থাকে যে আমাকে ডেডিকেটেড হতে হবে ফর দ্য কান্ট্রি, তো এই যে স্যাক্রিফাইস, এটা হচ্ছে আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। আর রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে। সেই আনুগত্য এবং সেই ত্যাগী মানসিকতাই হচ্ছে রাজনৈতিক দলের সদস্য হওয়ার পূর্ব শর্ত। আচ্ছা, ঠিক আছে, আমরা এরকম সদস্যগুলো নিয়ে একটা দল গঠন করলাম যারা প্রত্যেকেই স্যাক্রিফাইস মাইন্ডেড এবং তাদের মূল বৈশিষ্ট্য তারা ন্যায়, সৎ এবং বিচারিক। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা অগ্রগামী, কারণ যেহেতু তারা নিজেরা সবসময় ন্যায়পরতায় বিশ্বাস করে, সততায় বিশ্বাস করে, ত্যাগে বিশ্বাস করে, এই জন্যই তো তারা রাজনৈতিক দলের সদস্য। আমি প্রথমেই রাজনৈতিক দলের সদস্য হওয়ার পূর্ব শর্ত হিসাবে এই শর্তগুলো আরোপ করলাম। যদি এই গুণাবলীগুলো কোনো মানে লিখিত পরিত নামের মধ্যে থাকে, যে এই গুণাবলীগুলো তাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমি নাম ধরে বলি, মিস্টার রাশেদ আলী, ওনার মধ্যে রাজনৈতিক দলের সদস্য হওয়ার এই পূর্ব শর্তগুলো বিদ্যমান, তাহলে উনি রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাও বটে। সদস্য হলে সে তো নেতা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুণাবলীগুলো যদি না থাকে তাহলে কি? এটা হলো সদস্যের যদি না থাকে এবং সেই গুণাবলী যদি ওই রাজনৈতিক দলের না থাকে তাহলে কি? এটা একটা বড় একটা ব্লান্ডার। আমরা সেই ব্লান্ডারের মধ্যে আছি। এরপরেও গণতান্ত্রিক যে উপায়, আমরা এখন গণতান্ত্রিক উপায় না, আমরা গণতান্ত্রিক নিরুপায়ের মধ্যে আছি। গণতান্ত্রিক নিরুপায়ের মধ্যে আছে যারা দলীয় সদস্য দাবি করে, অথবা একটা গোষ্ঠী আছে
আপনি ইলেকট্রনিক্যালি চিন্তা করেন, আপনি কাউকে খুঁজে পাবেন না। আপনি 30 বছর ধরে সদস্য, আপনার ডাটাবেজ নাই। আপনি উন্নত বিশ্বের সব জায়গাতে আপনি সদস্য হয়েছেন, আপনার ডাটাবেজ নাই, আপনার কর্মকাণ্ডের ডাটাবেজ নাই। একটা মানুষ যদি একটা শিশুকে রাস্তা পার করে দেওয়ার জন্য 10 মিনিট কাজ করেন, সেটাও ডাটাবেজে থাকে। এটা বড় উপকার, এটাও তাদের স্যাক্রিফাইস মাইন্ডেড। কেউ যদি মানে আমি আমার বাংলাদেশেও যদি চিন্তা করি যে কিছু মানুষকে দেখেছি, স্টুডেন্টদেরকে, তারা ট্রাফিক সামলাচ্ছেন, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এটা খুবই মহৎ একটা উদ্যোগ। তো এইটা যখন রাজনৈতিক দলের সদস্য হবে, তাকে সামগ্রিক এই গুণে গুণান্বিত হয়ে তার এই কার্যক্রমগুলো পরিচালনা করবে। এখন আমাকে যদি বলা হয় এই সদস্যগুলোর টোটাল আমলনামাটা কোথায়, এটা যদি মেনটেন করা না যায় এবং এই সদস্যগুলো তাদের নেতা নির্বাচনের জন্য একেবারেই যদি আমরা গণতান্ত্রিক বলি, তাহলে টু দ্য পয়েন্টে প্রত্যেকটা কাজ গণতান্ত্রিকভাবে হতে হবে। আমার পাড়া মহল্লায় যে কাজটা হবে, রাজনৈতিক দল আমরা যেটা মনে করি শুধু মিটিং মিছিল, তো রাজনীতি না। আমরা তো দেখেছি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এখানে হাজার হাজার কল্যাণমূলক কাজ করার সুযোগ আছে, ভলান্টারি কাজ করার সুযোগ ব্যারিস্টার আছে। রবিন, আপনি যেভাবে বলছেন সেটা আসলে দূরের শোনা গল্প মনে হচ্ছে, এবং আপনার কথাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই মিলাতে পারছি না। আমি জানি না দর্শকরা কতটা পারছেন। আপনি বলছেন যে রাজনৈতিক সংগঠনগুলোর একদম পূর্ব শর্তই হচ্ছে তাদেরকে ত্যাগী মানসিকতা থাকতে হবে প্রত্যেক সদস্যের। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেক সদস্যের যদি ত্যাগী মানসিকতাই থাকে, তাহলে এত রাজনৈতিক দলেরই তো দরকার ছিল না। আপনারও ত্যাগী মানসিকতা, আমারও ত্যাগী মানসিকতা, তাহলে তো দলের সংখ্যাও কমে আসতো। আমরা তো সেটা দেখি না, অনেক দল প্রতিদিন একটি করে দল গজিয়ে ওঠে। এখন ওই আবার আপনাকে আগের মতো বলতে হয় যে আসলে আবিধানিক অর্থে আমরা বলছি, কিন্তু সত্যিকার অর্থে কি আসলে তারা রাজনৈতিক দল? এই জায়গাটাতে আমাদের পার্থক্য বলে করতে না আসছি তো পারলে, এত বছর ধরে। না, আমাদের পার্থক্য করতে হবে। রাজনৈতিক দলের পার্থক্য করতে হবে, তাদের যেমন তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের কর্মপরিকল্পনা, এগুলো অনেক সময় আমরা দেখি। এবং সেই জায়গাটাতে আমাদের একেবারেই সরাসরি পরিচ্ছন্নভাবে সম্পৃক্ত হওয়ার কিন্তু সুযোগও আছে। তো এর বাইরে গিয়ে যদি কেউ অন্যথা করে, জি, তাহলে তো তাকে রাজনৈতিক দলের সদস্য অথবা রাজনৈতিক দল বলা যায় না। এটাকে পার্থক্য করে ফেলতে তাহলে এই হবে। মুহূর্তে বাংলাদেশে কি কোনো রাজনৈতিক দল আছে? আমরা ওই নিরীক্ষণে যাব। আমরা নিরীক্ষণে যাব, যেহেতু নির্বাচনে আসছি। যদি মৌলিকভাবে আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে বলবো যে ঠিক ওই চিন্তায়, ওই চেতনায় এবং ঠিক একেবারে স্ক্যান করে যদি ধরতে হয় পয়েন্ট টু পয়েন্ট, জি, তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। আপনি বলছেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তাহলে নেই। দর্শক, আমরা কিন্তু আগের পর্বেও শুনেছিলাম যে ব্যারিস্টার রবিন বলছিলেন বাংলাদেশ তো রাষ্ট্রই হয়ে ওঠেনি, ভূখণ্ড পর্যায়ে রয়ে গেছে, কারণ আমরা রাষ্ট্র বানাতে পারিনি। এবং আজকে কিন্তু আমরা শুনলাম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই। নেই তাই বলে যে হবে না তেমন না, সেই বানানোর কাজটাই আমরা নিঃসন্দেহে সবাই মিলে করব। কিন্তু কিভাবে বানাতে হবে সেটা না হয় আমরা একটু শুনেই নিব ব্যারিস্টার রবিনের কাছ থেকে, কারণ ব্যাখ্যা তো তাকেই দিতে হবে, প্রশ্ন তিনি তুলেছেন। তাহলে কিভাবে বানাবো সেই রাজনৈতিক দল? স্ক্যান করে দেখব, কিন্তু তারপর আমি খুঁজে পাবো বাংলাদেশে। হ্যাঁ, এটা প্রথম হচ্ছে আমাদের, যেহেতু জনগণকে আমরা আলাদা করতে পারছি ব্যক্তি থেকে, জি, প্রথম হলো আমাকে জনগণকে আলাদা করতেই হবে। আমরা যারা জনগণ, আমরা যারা রাষ্ট্রের কল্যাণে, আমরা নিজেদের কল্যাণে পারস্পরিকভাবে একেবারেই কল্যাণমূলক রাষ্ট্রে বিশ্বাস করি, তারা তাদের শর্ত পূরণ করে, যে জনগণের শর্তটা পূরণ করে, তারা কিন্তু স্টিল নাও কিন্তু সেই সুযোগটা আছে, এখনও আছে। এখনও যদি আমরা ঘোষণা করি, এটা তো নিজে নিজেই ঘোষণা করবো যে হ্যাঁ, আমাদের মধ্যে সেই গুণাবলীগুলো আছে, আমরা দেখতে চাই তুমি জনগণের মধ্যে তোমাদের সেই গুণাবলীগুলো আছে, ওয়েলকাম। তো সেটা যদি আমরা মিলিয়ে দেখতে পারি, যেটা আপনি প্রশ্নের মধ্যেও নিয়ে এসছেন, আমি তাকে ওয়েলকাম করি, আমরা নিজেরা বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়ব। তো এইভাবেই তো রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে।
আপনি স্বচ্ছতাও বলছেন তৈরি হয়ে যে যাবে। এখনো আমরা পারি, কিন্তু আপনি যেভাবে এবার বললেন এই মুহূর্তে এরকম স্ক্যান করে দেখলে কোনো রাজনৈতিক সংগঠনই আসলে নাই সেই অর্থে, কারণ সত্য একটি সংগঠনে প্রত্যেক সদস্যকে সৎ হতে হবে, প্রত্যেক সদস্য সৎ কিনা সেটা পাওয়া মুশকিল আমাদের জন্য। তাহলে সেখানে আপনার কাছে তো নিঃসন্দেহে শুনবো এই ব্যাখ্যা যে কিভাবে আপনি এই আশাবাদ ব্যক্ত করছেন। তার আগে রাশেদ আলী রয়েছেন আমাদের সাথে, জ্যেষ্ঠ সাংবাদিক, দীর্ঘ বছর সাংবাদিকতা করেছেন। আপনার কাছে একটু শুনি, এই যে আশা জায়গা নিয়ে তথ্য ব্যারিস্টার রবিন দিচ্ছেন যে আমরা পারবো, আর পরিস্থিতি আপনি যে এত বছরে দেখেছেন, কিভাবে পারবো, আপনার কি মনে হয় পারবো? জি, ধন্যবাদ। সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এখানে আলোচনার সূত্রপাত করেছেন আপনারা। যে প্রথম যে প্রশ্নটা করলেন আপনি, ত্যাগী, আমি যদি এই কথাটা দিয়ে আপনার আলোচনার শুরু করতে চাই, এই ত্যাগটা আসলে কার জন্য? দেশের জন্য, জনগণের জন্য, না নিজের জন্য, দলের জন্য? এটা কিন্তু একটা এখনও আমাদের বাংলাদেশে আপেক্ষিক। এই প্রশ্নের উত্তর দলগুলো কি নমিনেশন দেওয়ার আগে জিজ্ঞেস করে যে তোমার ত্যাগটা কার জন্য? রাজনৈতিক দলগুলো এখন দেখেন আপনি কি পদ্ধতিতে নমিনেশন দেয়, তাদের প্রার্থী বা নেতা নির্বাচন কিভাবে করে। কয়েকটা মামলা, তার নামে কতগুলো মামলা, আন্দোলনে সে কী ভূমিকা রেখেছে, কতগুলো গাড়ি জ্বালাতে পেরেছে। আমি একেবারেই খোলাভাবে বলছি কথাগুলো, কারণ আমরা অতীতে দেখে এসেছি এরকম। কখনো কোনো ত্যাগী নেতাকে মূল্যায়ন করতে দেখেছেন কি আপনি সত্যিকার অর্থে? যে তার যে এই যে ব্যারিস্টার রবিন খুব চমৎকার একটি কথা বলেন যে তার কি আমলনামাটা দলের কাছে থাকে? থাকে না, আমরা দেখিনি অন্তত পক্ষে। কারণ দলের কাছে শুধুই রেকর্ড থাকে কে 150 মামলা খেয়েছে, তাকে কিভাবে এখন তার অনেক বাহিনী, তার অনেক টাকা, তাকে দিলে দলটা ওই আসনে জয়ী হয়ে আসতে পারবে। কিন্তু দেশের জন্য তার মূল্যায়ন, কোনো রাজনৈতিক দল কি তার নেতাকে প্রশ্ন করে তোমার মধ্যে দেশপ্রেম কতটুকু? দেশপ্রেম থাকলে তো একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতিযোগিতা হতো ভালোর প্রতিযোগিতা, তাই না? এলাকার দখলদারিত্বের প্রতিযোগিতা হতো না। আমি যদি বলি যে একটা রাজনৈতিক নেতা তার সাঙ্গপাঙ্গ নিয়ে যে ঘোরেন, তাদের অর্থের সংস্থান, তাদের সংসার কিভাবে চলে, সেই নেতা কিভাবে সেই অর্থের যোগান দেন, দল কি কেন্দ্র কি সেটা জানতে চায়? নিশ্চয়ই দল একটা বৈধতা দেয় যে তোমার এলাকার হাট ঘাট, বাজার, টেম্পো স্ট্যান্ড, সেগুলো আপনি থেকে তো আয় হবে। মনোনয়নের জায়গাটাই বলছেন, কিন্তু ব্যারিস্টার রবিন তো বলছেন যে মনোনয়ন তো অনেক পরের ব্যাপার, তাকে তো দলের সদস্যই হতে দেওয়ার কথা না যদি তার ত্যাগী মানসিকতা না থাকে। না, সেই প্রশ্নের উত্তর তো এত সহজে আপনি পারবেন না। প্রথম হচ্ছে যে আপনি দলের সেই আপনি আপনি নিজেই বলছিলেন যে বাংলাদেশের বাস্তবতায় মেলাতে আপনার কষ্ট হচ্ছে, আপনি বলছিলেন। আমি খুব মানে রসবোধ থেকে মাঝে মধ্যে একটা কথা বলি যে যেই দেশে ট্রাক এবং নৌকা একই সড়কে চলাচল করে, আপনি জানেন বাংলাদেশে কিন্তু ট্রাক এবং নৌকা আগে মতিঝিলে চলতো, বৃষ্টি হলে পানি জমে যেত, জি, ট্রাকও চলতো, নৌকাও চলতো। তো সেই দেশের প্রত্যাশার জায়গা আপনি কোথায়? জনগণকে তো অত আপনি মানে রাজনৈতিক দলকে ঠিক সেইভাবে আপনি মানে পিউরিফাই করে সংশোধন করে নিয়ে আসতে পারবেন না। আপনি আপাতত নেতাকে ঠিক করুন, কর্মী না হয় পরের কথা। জনবহুল দেশে ভালো কর্মী পাওয়া, সেই উন্নত মানসিকতার কর্মী পাওয়া একটা বড় চ্যালেঞ্জের বিষয়। নেতৃত্বই যদি ভালো তৈরি হয় তখনও তো অনেক সমাধান হয়ে যায়। তারপর নমিনেশন, আমরা তো যেহেতু সামনে নির্বাচন, আপনি নমিনেশনের আমি যেই একজন জনগণ হিসেবে এবং অতীতে যেই চর্চাগুলো দেখে এসেছি, সেখানে আসলে আমি রবিনের সাথে আমি একমত হতে পারছি না। আমি প্রত্যাশার জায়গায় ঘাটতি দেখছি। হ্যাঁ, গত 5 তারিখের পট পরিবর্তনের পর যে প্রত্যাশার জায়গা জন্মেছিল আমাদের, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমরা মনে করছি না যে এখন সেই জায়গায় আছে। তাহলে আপনি এক্সপেকটেশন লেভেলটা আস্তে আস্তে বাড়াতে বলছেন, যে আগে তো মানে নেতা বা নেতৃত্বের জায়গাটায় হাত দেওয়া দরকার, খুবই এরপর সুন্দর। আমরা একদম কর্মী ওই সদস্যর দিকেও আমরা দেখলাম। নিঃসন্দেহে এর ব্যাখ্যাও হয়তো রয়েছে ব্যারিস্টার রবিনের কাছে, কিন্তু আমি বিরতি শেষ করে এসে সেই ব্যাখ্যা আপনার কাছে শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা রয়েছেন ব্রিট রবিন এক্সপ্লেইনে, আমরা ছোট্ট একটা বিরতি শেষ করে এসে আবারও ফিরবো ব্যাখ্যা শোনার জন্য, জানার জন্য। নিঃসন্দেহে থাকবেন আমাদের সাথে।